আজকে আমাদের গল্প নিশির ডাকে মরণ পার্ট নাম্বার 4, সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। আপনারা যদি আগের পার্টগুলি না শুনে থাকেন তাহলে আগের পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা আগের পার্টগুলিতে দেখেছেন কিভাবে ট্রেনের জন্য আমার বাড়ি ফিরতে রাত 12টা বেজে যায়। বাড়ি ফেরার পথে দেখা হয় এক ভয়ানক নিশির সাথে। সেই রাতে আমি যেমন তেমন করে বাড়ি ফিরি। তার পরের দিন সকালে উঠে আমি ঠাকুমার বাড়িতে যাই এবং গিয়ে ঠাকুমা আমাকে একটা গল্প শোনায়। সেখানে ঠাকুমার নাতনি নিশি নামে একটি মেয়ে রাহুল নামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং নিশির অজান্তেই সে হয়ে পড়ে গর্ভবতী। এরপর এই কথা ছড়িয়ে যায় সারা গ্রামে। একদিন রাত 12টার সময় ঠাকুমা ঘুম থেকে উঠে দেখে নিশি বাড়ির বাইরের দিকে যাচ্ছে। ঠাকুমা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এবং নিশি তাকে বলে রাহুল তাকে ডাকছে। তারপরে নিশি চলে যায়। কিছুক্ষণ পরে ঠাকুমা শুনতে পায় গ্রামের লোকের আওয়াজ। তারা বলাবলি করছে পুকুরে কারা যেন ডুবে যাচ্ছে। আমি ঠাকুমাকে আশ্বাস দিই আমি নিশির মৃত্যুর কারণ বের করব এবং ন্যায় দেব। তাকে ন্যায় পাওয়ানোর জন্য আমি আমার বন্ধুর বাবা, সে একজন তান্ত্রিক, তাকে নিয়ে এবং আমার গার্লফ্রেন্ড যে একটা পুলিশের চাকরি করে, তাদেরকে নিয়ে রাতে ঠাকুমার বাড়িতে আসি। পর কাকু প্ল্যান সেট করে সেই রাতটাকে ডেকে আনে। তারপরে আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, মেরি চাহতে। নিশি চুপ করে থেকো না, আমরা চাই তুমি ন্যায় বিচার পাও, তোমার আত্মা শান্তি পাক। আর কারোর জন্য না হোক, তোমার বুড়ি ঠাকুমার জন্যই অন্তত বলো তোমার সাথে সেই রাতে কি ঘটেছিল। তারপরে কাকুর গলা থেকে আবার একটা ভয়ঙ্কর মহিলা কণ্ঠ ভেসে আসে। সেদিন রাতে রাহুলের নাম্বার থেকে মেসেজ ভেসে আসে। সে বলে আমার সাথে দেখা করতে চায় পুকুর পাড়ে, আমাদের সন্তানের ব্যাপারে কি কথা বলতে চায়। আমি প্রথমে একটু অবাক হলেও পরে সন্তানের কথা ভেবে যাই। তারপরে নিশি থেমে যায়। আবার নিশি বলতে শুরু করে। সেখানে রাহুলের বদলে অপেক্ষা করছিল রাহুলের বাবা কাকা, তাদের এক বিশ্বস্ত কর্মচারী রঘু আর তাদের ভাড়া করা দুজন লোক। আমি যেতেই ওর বাবা আমাকে আর আমার ঠাকুমা আর পরিবারের নিয়ে উল্টো পাল্টা কথা বলতে লাগে। তারপর একে একে সবাই আমার উপর শারীরিক নির্যাতন করতে থাকে। আমি সেদিন অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আর সবশেষে যখন আমার নিথর দেহটা মাটিতে পড়েছিল, তখন ওনারা আমার দেহটাকে চুরির আঘাতে বিক্ষত করে আমাকে পুকুরে ফেলে দেয়। এতক্ষণে আমার চিৎকারে পুরো পাড়ার লোক সেখানে জড়ো হয়েছিল। পাড়ার লোককে আসতে দেখেই সবাই ওখান থেকে পালিয়ে যায়। পুরো পুকুর আমার রক্তের রঙে লাল হয়ে গিয়েছিল। তখন আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য হাহাকার করেছিলাম, কিন্তু সেই হাহাকার ওখানে উপস্থিত সবার কানে পৌঁছালেও হৃদয় অবধি হয়তো পৌঁছায়নি। সেদিন সবাই দাঁড়িয়ে মজা দেখছিল আর আমার ঠাকুমাকে মিথ্যা সহানুভূতি জানাচ্ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। নিশির কথা শুনে ওখানে উপস্থিত সবার চোখের এক কোণে দেখা যায় এক ফোঁটা জল। ঘরের দিকে চোখ পড়তেই বুঝতে পারলাম ভোর হয়ে আসছে, আর বেশি সময় নেই। তোমরা যা জানতে চেয়েছিলে আমি সব বলেছি। এবার আমার যাওয়ার সময় চলে এসেছে, আমাকে যেতে হবে। তোমার সাথে যা হয়েছে সেটা অনেক বড় অন্যায়, কিন্তু সবাই তো এরকম হয় না। প্লিজ, কয়েকজন খারাপ মানুষের পাপের শাস্তি তুমি নিষ্পাপ সাধারণ মানুষের দিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার সাথে যারা এমন করেছে তাদের যোগ্য শাস্তি পাওয়ার ব্যবস্থা করব। আমার কথা শুনে নিশি হাসে। আমি 2 দিন আগে রাহুলের বাবা কাকা, তাদের এক বিশ্বস্ত কর্মচারী রঘু আর তাদের ভাড়া করা দুজন লোক। সেখানে রাহুলের বদলে অপেক্ষা করছিল রাহুলের বাবা, আমাকে আর আমার ঠাকুমা আর পরিবারের নিয়ে উল্টো পাল্টা কথা বলতে লাগে। তারপর একে একে সবাই আমার উপর শারীরিক নির্যাতন করতে থাকে। আমি সেদিন অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। নিশির কথা শুনে
তোমাকে আমি 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি তোর কথা রাখতে পারিস তাহলে আমি তোর কথা মেনে নেব। তা না হলে আমার গার্লফ্রেন্ড আমার হাতটা ধরে। নিশি সেদিকে এক ঝলক তাকিয়ে আবার বলে, তাহলে তোকে তোর সব আপনজনকে একে একে হারাতে হবে, আর সবার প্রথমে তোর ওই প্রেমিককে। শেষ হলো আজকের গল্প।